আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা রাউন্ড অফ 16-এর প্রথম লেগের ম্যাচ, যেখানে বেনিফিকার বিপক্ষে কঠিন একটা ম্যাচই বার্সার সামনে প্রতিপক্ষের ভেন্যুতেও আসলে অপেক্ষা করছে, অর্থাৎ একটা অ্যাওয়ে ম্যাচ, এবং এই ম্যাচটা কোনো দিক থেকে বার্সার জন্য সহজ হবে এই জিনিসটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না, যদিও হানসি ফ্লিকের এ দলটার আসলে সামর্থ্য আছে যে কোনো মুহূর্তে এ দাবিটাকে ভুল প্রমাণ করার। বাংলাদেশের সময় অনুযায়ী আগামীকালকে অর্থাৎ মার্চের 6 তারিখে 2 AM বা রাত 2টো থেকে ম্যাচটা শুরু হবে, এবং বার্সার জন্য এটা আমার কাছে ওই যে আগের ভিডিওতে বললাম রীতিমতো আসল একটা পরীক্ষা। আসলে হানসি ফ্লিকের এই দলটা কতটা চাপ সামলাতে পারে সেটার একটা বড় পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগের এই নকআউট স্টেজে, বিশেষ করে রাউন্ড অফ 16 থেকেই কিন্তু আসলেই শুরু হচ্ছে। দেখুন, প্রথমত দুটো দলের স্কোয়াড নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। এই মুহূর্তে প্রেডিক্টেড লাইন আপ বলছে গোলকিপার হিসেবে সেজনি, এবং ডিফেন্সে বড় বড় মতো পাও কুবার্সি এবং ইনিয়াগো অথবা রোনাল আরাহু ম্যাচটা স্টার্ট করতে পারেন। যদি আরাহু এবং মার্টিনেজ স্টার্ট করেন সেক্ষেত্রে পাও কুবার্সি হয়তোবা বেঞ্চ থেকে শুরু করবেন। রাইট ব্যাক হিসেবে জুলস কুন্ডে, লেফট ব্যাক হিসেবে আলেহান্দ্রো বালদে প্রায় নিশ্চিত এই ম্যাচটা খেলবেন। মিডফিল্ডে পেদ্রির পাশে আরেকজন পিভট হিসেবে কি আসলে এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং নাকি অন্য কেউ বা মার্কাসাদো, সেটা নিয়ে একটা আলোচনা করার সুযোগ আছে। তবে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ডিয়ং ম্যাচটা শুরু করবেন। ফাইনাল থার্ডে দুই উইংয়ে লামিন ইয়ামাল এবং রাফিনাকে রেখে মাঝখানে হয়তোবা দানি ওলমোয় ম্যাচটা স্টার্ট করার কথা, এবং লোন স্ট্রাইকার হিসেবে বড় বড় মতো রবার্ট লেভানডফস্কিকে আমরা শুরুর একাদশে দেখব। অবশ্যই বদলি প্লেয়ার হিসেবে এখানে ফেরান তোরেস, ফেরমিয়ান লোপেজ কিংবা গাভির মতো প্লেয়ারের সুযোগ থাকবে। এটা সবসময় শুধুমাত্র প্লেইং 11-এর উপর নির্ভর করে না, সব মিলিয়ে 5টা সাবস্টিটিউটের দিকেও কিন্তু নজর রাখতে হবে। আমার কাছে মনে হয় বার্সার কাছে বেটার একটা স্কোয়াড আছে, তবে বার্সেলোনা বেটার ফুটবল খেলতে পারবে কিনা সেটা যদি কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করতে হয়। সবার আগে আমি ডিফেন্সের কথা বলবো। এই যে বার্সেলোনা বেনিফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড 1 বা গ্রুপ পর্বে যে একটা অদ্ভুত ম্যাচ খেলো, যেখানে বার্সেলোনা 5-4 ব্যবধানে শেষ পর্যন্ত জিতেছে, তবে শুরুর দিকে যেভাবে বার্সা গোল কনসিড করেছে প্রথম 30 মিনিটের মধ্যে, যেভাবে বার্সেলোনা ডিফেন্সে আমরা কমপ্লিট এরে দেখেছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে। একটা ওয়েল কন্ট্রোল ফুটবল এখানে দরকার। চ্যাম্পিয়ন্স লিগে যদি বার্সেলোনা তেরে ফুরে আক্রমণ করে এবং একের পর এক হাই প্রেস থেকে অনেক ক্লিয়ার কাট অপরচুনিটি তৈরি করে, তবে আমাদের দেখতে হয়তো বা ভালো লাগবে। তবে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বেটার গেম ম্যানেজমেন্টের কথা বলছি। এটার চেয়ে অর্থাৎ অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলার চেয়েও বলটা নিজের পায়ে রাখা, ডিফেন্সিভলি খুব একটা বেশি এরর না করা, এই জিনিসটা চ্যাম্পিয়ন্স লিগ বা যে কোনো ট্রফি জয়ের ক্ষেত্রে আমার কাছে তো মনে হয় আরও বেশি ভূমিকা পালন করে। তাই শুরুতেই ডিফেন্সিভ স্ট্রেংথ বার্সেলোনার আসলে কতটা বেশি সেটার যে একটা বড় রকমের পরীক্ষা, সেটার কথা আরও একবার ক্লিয়ার কাটভাবে বললাম। আমার কাছে মনে হয় লামিন ইয়ামাল আরও একবার তুরুপের তাস হবেন, এবং একই সঙ্গে রবার্ট লেভানডফস্কি, রাফিনা, দানি ওলমোরও কিছু না কিছু করার থাকবে। এক্ষেত্রে ফাইনাল থার্ডের পারফরমেন্সে যে জিনিসটা আশা করছি সেটা হচ্ছে আরেকটু বেশি করে প্রেসিশন, যে সুযোগগুলো বার্সেলোনা পাবে সেগুলো যাতে করে তারা কাজে লাগাতে পারে। প্রায় প্রত্যেকটা ভিডিওতে একই বিষয়গুলো বলছি, কারণ ক্লিয়ার কাটভাবে সাফল্য পাওয়ার মন্ত্রই কিন্তু এগুলো। অন্যদিকে আমরা যদি বেনিফিকার স্টার্টিং লাইনআপ বা পসিবল স্টার্টিং লাইনআপের দিকে তাকাই, এখানে আনহেল ডি মারিয়ার ইনজুরির কারণে না থাকাটা অবশ্যই বার্সা ডিফেন্সের জন্য একটা বড় রকমের স্বস্তির ব্যাপার। তবে এর আগে মাত্র 30 মিনিটের মধ্যে বার্সেলোনার বিপক্ষে যিনি হ্যাটট্রিক করেছিলেন গ্রুপ পর্বের সেই ম্যাচে, সেই গ্রিক ফরওয়ার্ড পাবলিদিসের দিকে চোখ রাখতে হবে। এ দলটাতে নিকোলাস ওটামেন্ডি বা সিলভার মতো ডিফেন্ডাররা আছেন যারা কিনা ধারাবাহিক পারফরমেন্স দিতে পারেন, কিংবা মিডফিল্ডে নিশ্চয়ই নামের প্রোনাউন্সিয়েশনটা ভুল করছে জানি, কোকচু, কিংবা ফাইনাল থার্ডে আক্তর কোগলু, এই টাইপের প্লেয়াররা নিজেদের দিনে বার্সা ডিফেন্সের জন্য চিন্তার কারণ হতেই পারেন। বেনিফিকার কাছে আমি এই জিনিসটা বলছি না যে অনেক তারকা খচিত একটা স্কোয়াড বা প্লেইং 11 আছে, তবে এই প্লেয়াররা যথেষ্ট পরিশ্রমী এবং নিজেদের হোম অ্যাডভান্টেজটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন, এবং চ্যাম্পিয়ন্স লিগের এমন টাইপের অ্যাডেড প্রেশার সিচুয়েশনে অবশ্যই তাদের একটা সুযোগ থাকবে। আমি আরও একবার এই মুহূর্তে বার্সা প্রসঙ্গে চলে আসছি। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা সব মিলিয়ে ফাইনাল থার্ডে দুর্দান্ত ফুটবল খেলছে, তবে আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগের এই স্টেজ থেকে আপনি কত ব্যবধানে আসলে এক একটা ম্যাচ জিতলেন, কতগুলো গোল করে আসলেন, তার চেয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এটা হওয়া উচিত যে আপনি আসলে ওভারঅল পিচের মধ্যে কতটা কামনেস দেখাতে পেরেছেন, চাপটা কতটা সামলাতে পেরেছেন। রেজাল্টটা যদি 1-0 হয়, অর্থাৎ এখানে ন্যূনতম ব্যবধান হয়, কিন্তু বার্সেলোনার ডিফেন্স বা মিডফিল্ডে যদি আমরা কোনো কলাপস না দেখি, যদি সলিড পারফরমেন্স দেখি, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়নশিপের পথে সেটা সবচেয়ে বেশি করে কাজে আসবে। তাই আপাত দৃষ্টিতে আমি লামিন ইয়ামালের ড্রিবলিংয়ের জন্য অপেক্ষা করব, রাফিনার ম্যাচ ডিফাইনিং পারফরমেন্স, লেভানডফস্কির আরও বেশ কয়েকটা গোলের জন্য হয়তো বা আশা করব। তবে সবচেয়ে বেশি করে আমি নজর রাখবো এখানে আরাহু, জুলস কুন্ডে, বালদে
ইনিয়াগো মার্টিনেজ, পাউ কুবার্সি কিংবা গোলকিপার হিসেবে শেজনি আসলে কতটা ভালো পারফরমেন্স দিতে পারেন তাদের কাছ থেকে, অর্থাৎ ডিফেন্স লাইনের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ টাইপের পারফরমেন্স আশা করছি। দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে অন্তত সেই জিনিসটা বার্সেলোনা এখন থেকে করা শুরু করতে পারবে কিনা, কারণ এখানে এখনও ইমপ্রুভমেন্টের যথেষ্ট জায়গা দেখি। আদিওস ভিস্কা এল বার্সা।